আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরপিসির নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা বিষয় হচ্ছে ইংলিশের বেসিক ক্লাস 1 নিয়ে, অর্থাৎ আজকে আলোচিত টপিক হচ্ছে পার্সন ও অক্সিলারি ভার্ব নিয়ে। আজকে আমরা বিষয়টা জানবো যে পার্সন এবং অক্সিলারি ভার্ব কী জিনিস। যদিও আমরা ইতিমধ্যে জানি এবং বুঝি, তাও আমরা ইংরেজি যেহেতু আমরা টার্গেট নিয়েছি যে বেসিক থেকে অ্যাডভান্স একটা ক্লাস তোমাদেরকে দিব, তো তার জন্য বেসিকের যাবতীয় সমস্যা যা যা আছে, যে যে টপিকের সমস্যা থাকে ওই টপিকের উপর আমি একটি ক্লাস নেওয়ার চিন্তা করেছি এবং তার জন্যই মূলত পার্সোনাল অক্সিলারি ভার্ব নিয়ে আজকের প্রায় একটি ক্লাস বা একটি ভিডিও দেবো। ঠিক আছে, আজকের ক্লাসে আলোচনা করি প্রথমে পার্সন নিয়ে। দেখো, পার্সনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে কী কী বসে। যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার হয় তাহলে আই বসে, যদি ফার্স্ট পার্সন প্লুরাল হয় তাহলে উই বসে। ঠিক আছে, যদি সেকেন্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে ইউ বসে, সেকেন্ড পার্সন প্লুরাল হলে ইউ বসে। ঠিক আছে, দুটো ক্ষেত্রে সেকেন্ড পার্সনের দুটো ক্ষেত্রে সিঙ্গুলার এবং প্লুরাল দুটো ক্ষেত্রেই ইউ বসবে। ঠিক আছে, থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হি, শি, ইট কারো নাম কোনো বস্তুর নাম বসে, এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে বসে দে। ঠিক আছে, আমরা একটা জিনিস মনে রাখবো যে ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে উই বসে এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে দে বসে। এটাই হচ্ছে মূলত ডিফারেন্স। ঠিক আছে, এটা কেন আলোচনা করলাম তা জানার আগে একটু কথা বলে রাখি যে পরবর্তী ভিডিও যখন আসবে, পার্সোনাল যে ভিডিও আসবে প্লাস ন্যারেশন আর টেক কোয়েশ্চেন যখন ভিডিও আসবে, যখন রুলস পড়বো থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার পরে কী কী বসে, থার্ড পার্সন সিঙ্গুলার আগে কী কী বসে, যখন আমরা শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে বলবো কথা, তখন কিন্তু তোমাদের জানতে হবে যে থার্ড পার্সন সিঙ্গুলার কাকে বলে, থার্ড পার্সন সিঙ্গুলার কী জিনিস, অর্থাৎ কী কী টপিক নিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার মধ্যে পড়িত, এটা তোমাকে জানতে হবে প্রথমে। ঠিক আছে, ওই কারণে মূলত পার্সন নিয়ে একটা ক্লাসতে দেওয়া। ঠিক আছে, পাশাপাশি আমরা আজকে পড়বো যে অক্সিলারি ভার্ব নিয়ে। যেমন প্রথমে দেওয়া আছে যে অক্সিলারি ভার্ব দ্বারা বাক্যে কোন টেন্সে আছে তা বোঝায়, অর্থাৎ একটি অক্সিলারি ভার্ব বাক্যের মধ্যে কোন টেন্সে আছে তা বোঝায়। তা জানার আগে আমরা একটা উদাহরণ নিই। ঠিক আছে, টেন্সের ক্লাসে আমরা জানবো যে কীভাবে আমরা বুঝতে পারবো যে বাক্যটি কোন টেন্সের মধ্যে আছে। আপাতত আমরা ধরে রাখি যে বাক্যটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। ঠিক আছে, এবং আমি কেমনি বুঝলাম যে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আছে, তা আমরা অক্সিলারি ভার্ব দেখে বুঝলাম। অর্থাৎ অক্সিলারি ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে মেইন ভার্বকে সাহায্য করে, অর্থাৎ অক্সিলারি ভার্বকে মূলত বলা হয় সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, অক্সিলারি কি বলা হবে, অক্সিলারি ভার্বকে বলা হয় যে সাহায্যকারী ভার্ব। ঠিক আছে, অর্থাৎ যে মূল ভার্বকে সাহায্য করে তাকে বলা হয় অক্সিলারি ভার্ব। এবং অক্সিলারি ভার্ব দেখে কিন্তু তোমরা শনাক্ত করতে পারবে যে বাক্যটি আদৌ কোন টেন্সের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পয়েন্টটি পড়লাম। দ্বিতীয় পয়েন্টে যদি বাক্যে যদি মেইন ভার্ব যদি না থাকে, কিছু বাক্য এমন থাকে যে বাক্যটিতে মেইন ভার্ব নেই। ঠিক আছে, যদি এমন যদি হয় তাহলে যেমন ইট ওয়াজ ডেস্টিনেট, অর্থাৎ এটা নির্ধারিত। ঠিক আছে, ডেস্টিনেটের মধ্যে কিন্তু এখানে কোনো মূল ভার্ব নেই। ঠিক আছে, যদি বাক্যের মধ্যে যদি কোনো মূল ভার্ব যদি দেওয়া না থাকে, তাহলে বাক্যের মধ্যে আমরা অক্সিলারি ভার্ব দেখে বাক্যটি সমাপ্ত করতে পারবো যে বাক্যটি আদৌ কোন টেন্সের মধ্যে আছে। ঠিক আছে, আর এটা যদিও ধরুন ভালো একটা উদাহরণ দেওয়ার উচিত আমার মাথায় আসতেছে না, তাও আমরা মনে রাখবো যে বাক্যে যদি কোনো মেইন ভার্ব যদি না থাকে, অর্থাৎ এটিং যদি না থাকে বাক্যের মধ্যে, তাহলে আমরা শুধুমাত্র অক্সিলারি ভার্ব দেখে বাক্যটি সমাপ্ত করতে পারবো যে বাক্যটি কোন টেন্সের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা পয়েন্ট পড়লাম। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে বাক্য পরিবর্তন করার সময় অক্সিলারি ভার্ব যদি পরিবর্তন করলে তাহলে আর কিছু পরিবর্তন করতে হয় না। যেমন এই টেন্স সাপোজ তোমাকে দেওয়া আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে একটা এই বাক্যটি দেওয়া আছে এবং তোমাকে বলো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পরিবর্তন করো, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পরিবর্তন করো, তাহলে তোমরা কি করতে পারো। যেমন এখানে শুধুমাত্র আই ওয়াজ ইটিং রাইস, আমি শুধুমাত্র এখানে অক্সিলারি ভার্বটাকে পরিবর্তন করে দিলাম এবং বাকি বাক্যের অংশটাকে একই রাখলাম। অর্থাৎ এখানে মূলত আমি যদি অক্সিলারি ভার্বকে যদি চেঞ্জ করি তাহলে বাক্যের আর কিছু চেঞ্জ করতে হয় না। অর্থাৎ বাক্যটি প্রথমে প্রেজেন্টে ছিল, আমি অক্সিলারি ভার্ব চেঞ্জ করলাম, ভয়েস আনলাম, বাক্যটি পাস্ট হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমি জানলাম যে বাক্য পরিবর্তন করার সময় যদি শুধুমাত্র বাক্যের মধ্যে যদি অক্সিলারি ভার্ব যদি পরিবর্তন করা হয় তাহলে বাক্যের মধ্যে আর কোনো কিছু কী করতে হবে না, পরিবর্তন করতে হবে না। আসলে আমরা এটা বুঝতে পারলাম। ঠিক আছে, তাহলে আমরা লাস্ট পয়েন্টে চলে আসি যে অক্সিলারি ভার্বের পরে সবসময় মূল ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে। ঠিক আছে,
এটা সবসময় মনে রাখবো যে দেখো বাক্য প্রেজেন্ট হোক বা বাক্য পাস্ট থাকুক, ঠিক আছে, যখন আমরা আইন যুক্ত করলাম তখন কার সাথে যুক্ত করলাম? মূল ভাবের সাথে। এখানে ইট, এট, ইটেন, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। বাক্যের বেস ওয়ান, বাক্যের পাস্ট ফর্ম এবং বাক্যের প্রিপি ফর্ম, ঠিক আছে। তাহলে একটি বাক্য যখন আমরা প্রেজেন্ট হোক বা পাস্ট হোক, বাক্যটি যদি অক্সিলারি পরে যদি ভার্ব সাথে যদি আইন যুক্তি বসে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স বোঝানোর ক্ষেত্রে, তখন মূল ভার্বের সাথে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। অর্থাৎ পাস্টের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাটিং করিনি, ঠিক আছে, এখানে আমরা কিন্তু দেখে নিই যে অ্যাটিং, অর্থাৎ মূল ভার্বকে কিন্তু আমরা পাস করিনি, ঠিক আছে। কেন করলাম না? কারণ এটা একটা সূত্রের মধ্যে পড়ে যে যদি অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে পরবর্তী বাক্যের ভার্বের সাথে যখন আইন যুক্ত হবে তখন তার সাথে কি যুক্ত হবে? মানে কোন ভার্বের সাথে যুক্ত হবে? বেস ফর্মের সাথে যুক্ত হবে। অর্থাৎ V1 এর সাথে কি যুক্ত করা হবে? আইএনজি যুক্ত করা হবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা কিছু ক্যাটাগরি সম্পর্কে জেনে নিই। এটা মূলত জাস্ট আমার একটা থিওরি, অর্থাৎ পার্সন এবং অধিভাবকে কীভাবে সহজে মনে রাখা যায় ক্যাটাগরি সহ, এটা জাস্ট একটা থিওরি দেওয়া। এটা এর চেয়ে আর বেশি কিছু না, ঠিক আছে। ক্লাসটা হচ্ছে মূলত বেসিক একটা ক্লাস, অর্থাৎ বেসিক ক্লাস নাম্বার 1, ঠিক আছে। এখানে যারা বুঝো না, যারা ইংলিশে দুর্বল, প্লাস যারা বিগিনার লেভেলে আসো, ঠিক আছে, তাদের উভয়ের ক্ষেত্রে এই ক্লাসটি হবে অনেকটা সহায়তাকারী, আশা করি আমি এটা আশা রাখছি, ঠিক আছে। তাহলে আমরা লাস্ট পয়েন্টে চলে আসি যে অবজারভেটিভ ক্যাটাগরি নিয়ে। যেমন অবজারভেটিভ কিছু ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি আমরা মনে রাখবো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। অর্থাৎ এম থেকে যখন আমরা একটি ভার্বের মধ্যে যখন এম থাকে, এটা একটা ক্যাটাগরির মধ্যে পড়ে। এই ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি 1, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে। এই ভার্ব অর্থাৎ এই ক্যাটাগরির একটা ভার্বকে যখন প্রেজেন্ট থেকে যখন পাস্টে করব, তখন আমরা যখন অবজারভেটিভ যখন চেঞ্জ করব, এখানে আমরা হ্যাড বসাতে পারি, ডিড বসাতে পারি, কুড বসাতে পারি, আমরা ক্যাটাগরি অনুযায়ী বসাবো। যেমন এখানে এমিসার আছে, তাহলে ওই ক্যাটাগরির পাস্ট ফর্মই আসবে, ঠিক আছে। যেমন আমরা ওই ক্যাটাগরি যদি পাস্ট ফর্ম করি তাহলে ওয়েসই আনলাম আইয়ের জন্য, আই সিঙ্গুলার, ওই কারণে আমরা ওয়েস আনলাম। যদি দেয়া থাকে তাহলে আমরা ওয়ের আনলাম। অর্থাৎ আমরা একটি অবজেক্টকে যখন পরিবর্তন করব তখন ক্যাটাগরি দেখবো যে বাক্যটি কোন ক্যাটাগরির মধ্যে আছে। যেমন এম, ইজ, আর, যদি এই তিনটে ক্যাটাগরি থেকে একটির মধ্যে পড়ে তাহলে বাক্য যখন পাস করি তখন ওয়েস, ওয়্যার বসবে, ঠিক আছে। তাহলে সেম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যদি বাক্য যদি হ্যাভেস থাকে তাহলে পরিবর্তন করার সময় হেড বসে। সেম ডু, ডিড, ডাস, ঠিক আছে। ডু, ডিড, ডাসের একটা আলাদা একটা বৈশিষ্ট্য আছে যে বাক্যের মধ্যে, অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি আই ইট রাইস, যেমন বাক্যটি তোমাকে যদি ইন্টারেক্টিভ করতে বলে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যদি করতে বলে, তাহলে এখানে কোনো অক্সিলারি কিন্তু নেই। আমি যদি অক্সিলারি যদি একটা আনি, ঠিক আছে, তাহলে এখানে আই থাকার কারণে আমরা আনলাম যে ডু, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই, ঠিক আছে। অর্থাৎ একটি বাক্যের মধ্যে যদি অবজার্ভ যদি না থাকে তাহলে আমি যদি অবজার্ভ আনি, ঠিক আছে, তাহলে বাক্যের টেন্স, মূল ভার্ব এবং পার্সন দেখে দিন আমরা যে বাক্যটি আনি তাকে তোমার মধ্যে ডু, ডিড, ডাস বলে, ঠিক আছে। অর্থাৎ একে মডেল ভার্ব বলা হয়ে থাকে অনেক সময়। তাহলে আমরা জানলাম যে ডু, ডিড, ডাসের একটা কাজ আছে যে বাক্যের মধ্যে যখন অবজার্ভ থাকে না তখন আমরা ক্ষেত্রে বেশি আমরা ডু, ডিড, ডাসটা এনে থাকি। তাহলে 4 নম্বর পয়েন্ট যেটা আছে এটা হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শল, শুড, মডেল ভার্ব বলে এগুলোকে, ঠিক আছে। যদি বাক্যের মধ্যে যদি ক্যান থাকে এবং পাস্ট যদি করি তাহলে কুড বসে, বাক্যের মধ্যে প্রেজেন্টে যদি মে থাকে পাস্ট করলে মাইট বসে, প্রেজেন্টে শল থাকলে পাস্ট করলে শুড বসে, ঠিক আছে। এবং এদের আরও কিছু ক্ষেত্রে বিশেষ ব্যবহার আছে যা আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত যখন করবো আস্তে আস্তে আমরা বুঝবো এবং জানবো যে এগুলো আরও কী কী ব্যবহার এবং কোন ক্ষেত্রে বিশেষে আর কী কী জানা প্রয়োজন, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি তোমাদেরকে ভালো লাগলো। যদি কিছু না বুঝে থাকবে তাহলে আমাকে বলতে পারো। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট করবে এবং বন্ধুদের শেয়ার করে দেবে যাতে তারাও জানতে পারে। ভিডিওর পরবর্তী সিরিজের মধ্যে নিয়মিত তোমাদেরকে ইংলিশে এবং বাংলা প্লাস ব্যবসা থেকে বিভিন্ন শাখার যে সাবজেক্টগুলো আছে যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, তারপরে আর্টাস, ইকোনমিক্স, ঠিক আছে, ইকোনমিক্সটাও করে দেওয়া হবে। অর্থাৎ নিয়মিত ভিডিওগুলো আপলোড করা হবে। আশা করি তোমাদের অনেকটা সাহায্য হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।